আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী 1.1 এবং 1.1.1। তো যাই হোক, প্রথম অনুশীলনীতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটু যদি আমরা পিছনের জিনিসটা আলোচনা করার চেষ্টা করি, আমরা শিখেছি বর্গ, মূল, আমরা শিখেছি পূর্ণ বর্গ সংখ্যা, এবং আমরা আরও শেখার চেষ্টা করেছি গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং এখানে একটা জিনিস বলে রাখি, এই বিষয়গুলো আমাদের আবারও লাগবে। এই অনুশীলনীটা যখন আমরা করব, প্রতিটা সময়ই এই বিষয় জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। খেয়াল করো, এখানে যে বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বা বর্গ, সব জিনিসই আমাদের লাগবে। এই পর্বটা আমরা শুরু করতে যাচ্ছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে একটা পদ্ধতি আছে। তো আমরা আজকে চেষ্টা করব ভাগের সাহায্যে বর্গমূলটা কিভাবে করা হয় তার পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে আমাদের একদম আয়ত্ত করা। তো চলো আমরা 2 নম্বর অঙ্ক, যেখানে ভাগের সাহায্যে বর্গমূল করতে বলা হয়েছে। একটা জিনিস বলে রাখি যে এই যে 225, এই 225কে যদি আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে বলতো, তাহলে আমরা কি করতাম? এই যে 225কে আমরা কি লিখতাম? খেয়াল করো, এই যে দেখো 225, তাকে যদি মৌলিক গুণনীয়কে পরিণত করতে চাইতাম, তাহলে প্রথমে যদি আমরা 5 দিয়ে এটাকে ভাগ করতে চাইতাম, তাহলে কি আসতো? 4 5 20, 22-এর থেকে 20 বাদ দিলে থাকতেছে 2, 2 আর 5 হচ্ছে 25, 5 5 25, তাই না? আবার 5 নং 45, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম? 9 গুণ 9 গুণ 5 গুণ 5। আমরা কিন্তু এটা যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়ক। এখন বর্গমূলের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে? এই জোড়া থেকে একটা 3 নেব, এই জোড়া থেকে একটা 5 নেব, তাই না? মানে 2টা 3 আছে, সেখান থেকে একটা 3 নেব, 2টা 5 আছে, তার থেকে একটা 5 নেব, মানে এক জোড়া থেকে একটা নেব। তাহলে সুতরাং এটাকে যদি আমরা বর্গমূল করতাম 225, তাহলে কি আসতো? খেয়াল করো, এখানে আসতে হচ্ছে গিয়ে দেখো কি বলে এটাকে, এই 3 আর 5 গুণ করলে হচ্ছে 15, অর্থাৎ 15 গুণ 15 কিন্তু কি 15 গুণ 15 হচ্ছে 225, আবার 25কে বর্গমূল করলে আসতেছে শুধু 15। এইটা হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এখন আমরা যদি ভাগের সাহায্যে করতে চাই, তাহলে কি করতে হবে? খেয়াল করো, আগে আমি অঙ্কটা করার চেষ্টা করি, তখন তোমরা দেখো কিভাবে করতে হয়। খেয়াল করো, আমরা করব এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে কাজ হচ্ছে গিয়ে আমরা সংখ্যাটাকে নিলাম। এই সংখ্যাটাকে কি করব? এই যে ডান দিকটা আছে, এই ডান দিক থেকে বাঁ দিকে জোড়ায় জোড়ায় নিব। খেয়াল করো, এই 25-এর এই একটা জোড়া, মানে এই 5 আর 2 মিলে একটা জোড়া, আর যেহেতু 2 হচ্ছে খালি, সুতরাং এটা একটাই থাকলো। এখন আমরা ডান দিকে একটা টান দিব। এখন খেয়াল করো, এই যে ডান দিকে একটা ডান দিলাম। এখন প্রথম কাজ হচ্ছে গিয়ে এই যে 2 আছে, এই 2টা নিয়ে, এখানে যদি 2 না থেকে কোনো জোড়া থাকতো, তাহলে ওই প্রথম জোড়া নিয়েই আমাদের কাজ হতো। এখন খেয়াল করো, 2-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 2-এর সবচেয়ে নিকটস্থ অথবা সমান, তো 2 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সবচেয়ে নিকটস্থ হচ্ছে 1। 1কে 1 দ্বারা গুণ করলে কত আসতেছে? 1 আসতেছে। তাহলে প্রথম কাজ কি আমাদের? 1 নাম্বার কাজ হচ্ছে গিয়ে সংখ্যাগুলোকে ডান হতে
বাম দিকে জোড়ায় জোড়ায় নেয়া, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে কি ডান থেকে বাঁ দিকে আমরা জোড়ায় জোড়া নিলাম, তো প্রথম জোড়ায় আছে 2 5, পরের জোড়া যেহেতু একটাই সুতরাং এটা একাই থাকছে। তারপরে কাজ কি, ডান দিকে ভাগফলের জন্য একটি দাগ দেয়া। ওকে, এই যে আমরা একটা দাগ দিয়েছিলাম, খেয়াল করো এই পাশটা কি, এই পাশটা হচ্ছে ভাগ ফল। ওকে, 3 নাম্বার কাজ কি, প্রথম জোড়া হতে নিকটস্থ বা কম পূর্ণ সর্বনিকটস্থ বা কম বা সমান পূর্ণবর্গ সংখ্যা বের করা। তো খেয়াল করো 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে সবচেয়ে তার নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা যেখানে আছে 1। তারপরে কি করব, স্বাভাবিক ভাগের মতন, যেমন 1 1 একই আসতেছে, 2 এর থেকে 1 বাদ দিলে 1। এখন এই যে ভাগফলটা আছে, এই ভাগফলের দ্বিগুণ সংখ্যা এখানে নেওয়া, তো 1 কে দ্বিগুণ করলে আসতেছে 2। 4 নাম্বার হচ্ছে বিয়োগ ফলের বামে দাগ দেয়া। 5 নাম্বার হচ্ছে ভাগ ফলের দ্বিগুণ সংখ্যা নেয়া। তো দ্বিগুণ সংখ্যা নিলাম, দেখো ভাগফল হচ্ছে 1, তার দ্বিগুণ হচ্ছে 2। তারপরে কি করব, আমরা স্বাভাবিকভাবে এই যে পরের যে জোড়াটা নামিয়ে ফেলব, 2 আর 5। স্বাভাবিকভাবে পরবর্তী জোড়া বিয়োগ ফলের সাথে বসাই। আমরা কি করলাম এখানে, দেখো 25 যে জোড়াটা এটা এখানে বসালাম। এখন খেয়াল করো আমাদের দ্বিতীয় কাজ কি, এখন আমাদের কাজ এই 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, খেয়াল করো ঠিক এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে এইটার সমান হবে অথবা ছোট হবে। খেয়াল করো আমরা 2 এর পাশে যদি 2 বসাই তাহলে কত আসতেছে, 2 দোকানে 4, আবার 2 দোকানে 4। 2 এর পাশে যদি 3 বসাই, খেয়াল করো তাহলে কত আসতেছে, 3 3 আর 9, 3 দোকানে 6। 2 এর পাশে যদি 4 বসাই, এটা তোমাদের একটা আইডিয়া করে নিতে হবে, তাহলে 4 4 আর 16 6, 4 দোকানে 8 আর 1 9। আবার 2 এর পাশে যদি 5 বসাই তাহলে 5 কে 5 দ্বারা গুণ করলে 5 5 আর 25, 5 দোকানে 10, 10 আর 2 12। তার মানে দেখো এই যে 125 আছে, তাহলে এখানে আমরা 5 বসাবো আর এই ফলটাও এখানে বসাবো, তাহলে এখানে কত আসতেছে 125। দেখো কোনো ভাগশেষ নাই, যখনই কোনো ভাগশেষ থাকবে না তখনই বুঝতে হবে এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে খেয়াল করো 225কে, সুতরাং 225-এর বর্গমূল হচ্ছে 15। দেখো আমরা মৌলিক গুণনীয়ক যখন করছিলাম তখন
এই যে 3 গুণ 3 গুণ 5 গুণ 5 নিছি, পরে 3 3 থেকে একটা 3 নিছি, আর 5 5 থেকে একটা 5 নিছি। তাহলে কি দাঁড়ালো? খেয়াল করো, 3 আর 5 গুণ করে আসছে কত? 15। আর এখানেও দেখো ভাগফল আসতেছে 15, অর্থাৎ 225-এর কি বর্গমূল হচ্ছে 15। তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমরা যেটা করছি যে এই যে ভাগফলের দ্বিগুণ সংখ্যা নেয়া, ভাগফলের দ্বিগুণ সংখ্যা নিছি, তারপরে কি করছি? ভাগফলের দ্বিগুণ সংখ্যার সাথে এমন সংখ্যা বসাই যাতে বিয়োগ ফলের সমান বা ছোট হয়। দেখো আমাদের কিন্তু সমান হয়ে গেছে। তো এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে খুব সহজেই ভাগফলের সাথে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। একটা জিনিস বলে রাখি, প্রথমবারের মতন যারা করতেছে তাদের কাছে এটা মনে হতে পারে যে পাহাড়ের মতন একটা কঠিন জিনিস। আসলে এটা খুবই সহজ একটা জিনিস। আমরা যখন বারবার প্র্যাকটিস করব তখন এই জিনিসগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হবে। চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা করলে এই বিষয়টা আমাদেরকে আরও সহজাত করতে সহায়তা করবে। আমরা ক নাম্বারটা করলাম, যেখানে বর্গমূল হচ্ছে 15। এখন আমরা 961-কে বর্গমূল করার চেষ্টা করব। খেয়াল করো, 961 এর বর্গমূল। খেয়াল করো, নিয়ম অনুযায়ী আমরা কি করব? 961 জোড়া নেব, এই হলো প্রথম জোড়া, আর 9 যেহেতু একাই, তার মানে এটার কোনো জোড়া হচ্ছে না। ডান দিকে একটা দাগ নেব। খেয়াল করো, 9-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি? 9। আমাদের নিতে হবে কি? সবচেয়ে নিকটস্থ বা সমান। তো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে কত? 3। তার মানে 3কে 3 দ্বারা গুণ করলে 9 আসতেছে। ওকে, তারপর নিয়ম অনুযায়ী আমরা একটা দাগ দেব। বিয়োগফল 9-এর থেকে 9 বাদ দিলে তো 0, তার মানে এখানে বসতেছে শুধুমাত্র 1, মানে 61। এখন নিয়ম অনুযায়ী কি, যে ভাগফলটা আছে তার দ্বিগুণ বসাতে হবে। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কি? বিয়োগফল। এখন এই যে ভাগফলের দ্বিগুণ কত? 6, 3 দোকানে 6। এখন খেয়াল করো, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা সমান হবে অথবা তার থেকে ছোট হবে। খেয়াল করো, আমরা যেখানে 1 নেই, তো 1কে 1 দ্বারা গুণ করলে 1 আসতেছে, 1কে 6 দ্বারা গুণ করলে 6 আসতেছে, এখানে 0, অর্থাৎ এখানে 1। তাহলে সুতরাং 9 6 1 এর বর্গমূল হচ্ছে 31। দেখো আমরা খুব সহজে কিন্তু করে ফেলছি, এবং অবশ্যই এই ভাগটা দেখাতে হবে। এবার আমরা গ নাম্বার অঙ্কটা যদি দেখি, আমরা করলাম খ নাম্বার অঙ্কটা। যদি গ নাম্বার অঙ্কটা দেখি, কি দেওয়া আছে? 3 9 6 9। এখন খেয়াল করো, 3 9 6 9 নিয়ম অনুযায়ী কি আমাদের জোড়া জোড়া আলাদা করতে হবে। এই একটা জোড়া, এই একটা জোড়া। এখন প্রথম যে জোড়া আছে 3 আর 9 মানে 39। 39-এর সবচাইতে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো আমরা জোড়াগুলোকে যদি একটু সহজাত করার চেষ্টা করি, দেখো 5কে যদি বর্গ করি আসতেছে 25, 6কে বর্গ করলে আসতেছে 36, 7কে বর্গ করলে আসতেছে কত? 49। খেয়াল করো, 39-এর থেকে 36 ছোট, বাট 39-এর থেকে 49 বড়। তার মানে কি সবচেয়ে কাছের হচ্ছে 36। তাহলে কত লিখতে পারি? এই 36 যদি নিতে চাই তাহলে লিখতে পারি 6, 6 6 36। 9-এর থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর এই 6 আর 9 নেমে গেল। এখন খেয়াল করো, নিয়ম অনুযায়ী কী করতে হবে? আমাদেরকে নিতে হবে এটার দ্বিগুণ, এই ভাগফলের দ্বিগুণ নিতে হবে। তো 6 দোকানে 12। এখন আমরা কি সংখ্যা নিলে এইটা সমান হবে বা ছোট হবে? খেয়াল করো,
12 পাশে যদি আমরা 1 নিই তাহলে আসতেছে কত, 1 আর 1 গুণ করলে 1, 2 1 2, 1 আর 1 গুণ করলে 1, মানে 121। তার মানে অনেক ছোট হচ্ছে। আমরা যদি 1 আর 2 এর পরে যদি 2 নিই আর 2 দ্বারা যদি গুণ করি, 2 দোকানে 4, 2 দোকানে 4, 2 দোকানে 2 1 2। আমরা আরেকটা কাজ করতে পারি, 1 2 আর যদি 3 নিই, তো 3কে 3 দ্বারা যদি গুণ করি কত আসতেছে, 3 3 আর 9, 3 দোকানে 6, 3 1 3। দেখো মিলে গেল কিন্তু, তার মানে কি এখানে 3। তাহলে এটা যদি 3 বসাই এখানে, খেয়াল করে কত আসতেছে, 3 আর 3 গুণ করলে 9, 3 দোকানে 6, 3 1 3, অর্থাৎ 0। সুতরাং 3 9 6 9 এর বর্গমূল কি, 63। উত্তর হচ্ছে 63। দেখো আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম। আমরা এই 961 বর্গমূল পাইছি কত, 31। 3969 এর বর্গমূল কত পাইলাম, 69। এখন চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। এখন আমরা 2 এর ঘ নাম্বার অঙ্কটা করব, যেখানে দেওয়া আছে 10,404। এই 10,404কে আমরা কি করব, বর্গমূল করার চেষ্টা করব। তো খেয়াল করো, এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করি, প্রথমে দেখি তাহলে কি অবস্থা দাঁড়ায়। মৌলিক গুণনীয়ক, এটাকে আমরা দুইভাবেই করব, কারণ পরীক্ষার সময় দেখা গেছে যে এটা দিল, লিখলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়ক যদি করতে যাই তাহলে খেয়াল করো, 10,404। প্রথমে এটাকে কতবার যাচ্ছে, খেয়াল করো, 5202। ওকে, তারপর আবার যদি 2 দিয়ে করি তাহলে কত আসতেছে, এখানে 2601, তাই তো। আমরা তারপরে এটাকে কত দ্বারা ভাগ যাচ্ছে যদি আমরা হিসাব করি, আমরা এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা অবশ্যই যাবে, কারণ 6 আর 2 8, 8 আর 1 9, 9কে 3 দ্বারা ভাগ যাওয়া মানেই পুরো সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাওয়া। তাহলে আমরা কত লিখতে পারি, 3 8 24, হাতে থাকে 2, মানে 26 থেকে 24 বাদ দিলে হাতে থাকে 2, 2 আর 0 মানে কত, 20, 20-এর মধ্যে 3 কয়বার যায়, 3 6 18, হাতে থাকে আবারও 2, 2 আর 1 হচ্ছে 21, আচ্ছা 3 7 21। ওকে, এখন দেখি এটাকে আবার 3 দ্বারা ভাগ যায় কিনা। এটাকে 3 দ্বারা ভাগ যাবে, কারণ 8 আর 6 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে 21, 21কে 3 দ্বারা ভাগ যাওয়া মানে 867কেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কত আসতেছে, 3 দোকানে 6, 8-এর থেকে 6 বাদ দিলে থাকে 2, আর 2 আর 6 মানে হচ্ছে কত, 26, 26-এর মধ্যে কতবার যায়, 8 বার যায়, 3 8 24, আবারও 2 থাকে 27, মানে 3 9 27। ওকে, এখন আমরা দেখি এটাকেও 3 দ্বারা যায় কিনা। এটা কি 3 দ্বারা ভাগ যাচ্ছে, এটাকে মনে হয় না 3 দ্বারা ভাগ যাবে, কারণ 8 আর 9 হচ্ছে 17, 17 আর 2 কত, 19, 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে 289কে আমরা কি করতে পারি, খেয়াল করো, 289কে আমরা কি করতে পারি, আমরা জানি যে 289 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখানে আমরা যদি এইভাবে করি, 17 হচ্ছে 289, তাহলে খেয়াল করো এটাকে আমরা কি লিখতে পারি, 10,404। এটাকে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17 গুণ 17। তাহলে বর্গমূল করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, খেয়াল করো, এই 17 থেকে একটা 17 নেব, এই দুইটা 3-এর থেকে একটা 3 নেব, দুইটা 2 থেকে একটা 2 নেব, তাহলে কত আসতেছে, 17 গুণ 3 গুণ 2, তাহলে 3 17 হচ্ছে 51, 51 আর 2 গুণ করলে 102। আমাদের দেখো এইটার বর্গমূল হচ্ছে 102। এখন চলো দেখি ভাগের প্রক্রিয়ায়
আমরা এটাকে কিভাবে করতে পারি। এটা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করছি। এখন এটাকে আমরা ভাগের প্রক্রিয়ায় করব। কিভাবে করতে পারি খেয়াল করো, 10404। তো প্রথম কাজ হচ্ছে গিয়ে ডান দিকে একটা দাগ দিলাম, তারপরে একটা জোড়া, এই একটা জোড়া, আর এখানে এক একাই থাকছে। এখন খেয়াল করো আমাদের কি করতে হবে। আমাদের যেটা করতে হবে হইতেছে গিয়ে দেখো একের ভিতরে এই একই যাচ্ছে এক, তাহলে এখানে 0 আর 4 নামতেছে। তো একের দ্বিগুণ করলে কত হয় 2, তাই তো একটা দ্বিগুণ করলে আসতেছে 2। এখন খেয়াল করো এটাকে আমরা এখন কি করতে পারি। এটাকে আমরা যে কাজটা করতে পারি যে এখানে যদি এই যাই বসাই না কেন, 2-এর সামনে যাই বসাই না কেন এটা 4-এর থেকে বেশি হবে। খেয়াল কর 2-এর সামনে যদি আমরা এক বসাই তাহলে কি হবে 4-এর থেকে বড় হবে। তো এখন কি করা যায়, এটা তো যাচ্ছে না, তাহলে এখানে একটা যদি 0 দেই, এখানে যদি একটা 0 দিই, তাহলে এই 0 আর 4 নামানো গেল। এখন খেয়াল করো 20-এর সামনে কত বসালে এইটা সমান হবে বা কাছাকাছি হবে। দেখো আমরা যদি এখানে 2 বসাই, তো 2-কে 2 দ্বারা গুণ করলে 4, 2-কে 0 দ্বারা গুণ করলে 0, 2-কে 2 দ্বারা গুণ করলে 4। দেখো 4 0 4 হয়ে গেল। যদি আমরা এখানে 2 বসাই অর্থাৎ ফল হচ্ছে 2, 4 0 4। দেখো উত্তর হচ্ছে 102 এবং মৌলিক গুণনীয়কও দেখো আমরা কিন্তু 102 পাইছিলাম। এখন তোমরাই জাস্টিফাই করো কোনটা সহজ, মৌলিক গুণনীয়ক নাকি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তোমাদের কাছে যেটা সহজ তোমরা পরীক্ষার হলে চেষ্টা করবা, বাট বড় ভাগগুলো বা বড় বর্গমূলগুলো তোমাদের ভাগ প্রক্রিয়াতেই করতে হবে, কারণ এরকম গুণ তুমি কতক্ষণ বসে করবে। তোমার যদি একটা বিশাল সংখ্যা থাকে, সাপোজ খেয়াল করো কোনো বর্গমূল ধরো পূর্ণবর্গ সংখ্যা, সাপোজ ধরো 3 6 9 গুণ 3 6 9, অর্থাৎ খেয়াল করো 1,36,161। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এইটাকে যদি এইভাবে করতে যাও তাহলে বিশাল সংখ্যা হবে, সেই তুলনায় এটা অনেক সহজ। চলো আমরা এই বড় একটা অঙ্ককে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। দেখো প্রথম কাজ হলো দাগ দিলাম, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। এখন 13-র সবচাইতে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3, কারণ 3-কে 3 দ্বারা গুণ করলে 9 হয়, বাট 4-কে 4 দ্বারা গুণ করলে হবে 16। এই 16 কি 13-র থেকে ছোট, তাই না? তার মানে আমরা এখানে নিলাম হচ্ছে 3, 3 3 9। 13 থেকে 9 বাদ দিলে কত আসতেছে 4। এখানে 6 আর 1 নেমে গেল। এখানে 3-এর নিয়ম অনুযায়ী কী করতে হবে, 3 দুকানে 6। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 461 থেকে কি এমন একটা সংখ্যা নেব যেটাকে ওই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে 461 থেকে ছোট হবে বা বড় হবে। খেয়াল করো 6-এর পরে যদি আমরা 5 নেই তাহলে 5 দ্বারা যদি গুণ করি 5 5 25, 5 6 30, 30 আর 2 32। আবার যদি 6 এখানে 6 আছে তারপরে যদি আমরা 6 নেই তাহলে কত আসতেছে, 6-এর সাথে 6 গুণ করলে 36, 6-এর সাথে 6 গুণ করলে 36 আর 3 39। দেখো এইটা তুলনামূলক কাছে, তাই না? আবার যদি আমরা 7 নিতাম, 6-এর পরে যদি 7 নিতাম তাহলে 7 7 49-এর 9, 6 7 42, 49-এর যেহেতু 9 হাতে থাকে 4, 42 আর 4 হচ্ছে 46, 669 আর এখানে 661, তার মানে কি বড় হয়ে যায়। তাহলে এখানে নিব আমরা 6। তাহলে খেয়াল করো কি বের করলাম 396, আর এখানে ফলে গিয়ে বসলো 6, তাহলে 396। তো উপরে 1 নিচে 6, তার মানে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, আর কি হাতে থাকে 1 মানে 10, 6 থেকে 0 বাদ দিলে এখানে নামতেছে 6, অর্থাৎ 65। আর এখানে কত নামতেছে খেয়াল করো, এখানে 6 আর 1 নেমে গেল। প্রথমে নামছে কি এই জোড়া, এখন নামলো কোন জোড়া, এই জোড়া, এই যে এখানে নেমে গেল।
এখন নিয়ম অনুযায়ী কী করতে হবে, আবার একটা দাগ দিতে হবে। এই যে 36 তার দ্বিগুণ কত, 72। এখন এই 72-এর পাশে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা এই 6 5 6 1-এর সমান বা ছোট। খেয়াল করো, আমরা এখানে যদি দেখো, আমরা যদি এখানে সাপোজ 8 নেই, 8, তাহলে 8 যদি নেই, 8 আটা 64, 4, 8 দোকানে 16, 16 আর 6 হচ্ছে কত, 22, 22-এর 2, 7 আটা 56, 56-এর 2 হচ্ছে 58। দেখো এটার থেকে এটা অনেক ছোট হচ্ছে। আমরা যদি এই 72-এর পাশে যদি 9 নেই, তাহলে কত আসতেছে, 9 9 81-এর 1, 9 দোকানে 18, 18 81-এর 1 যেহেতু হাতে ছিল 8, 18 আর 8 হচ্ছে 26, 26-এর 6 হাতে থাকে 2, 8 নং 72 নাকি না, 7 নং হচ্ছে 63, 7 নং 63 আর 2 হচ্ছে 65। দেখো কাটায় কাটায় মিলে গেছে। তাহলে এখানে যদি আমরা 9 বসাই, 9 থেকে 9-এর সাথে এই পুরোটা আবার গুণ করলে 6 5 6 1 হয়ে গেল, অর্থাৎ এখানে 9। আমরা কি করলাম, এখানে যেমন 6 দ্বারা গুণ করছিলাম, গুণ করার ফলে এটা আসছে, আবার এখানে 9 দ্বারা গুণ করছি, যেটা ফলটা এটা আসছে। যেহেতু ভাগশেষ শূন্য, অর্থাৎ এই ভাগফল হচ্ছে গিয়ে 369, অর্থাৎ 1366161 এর বর্গমূল হচ্ছে 369। আমার মনে হয় তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমাদের কাজ হবে বেশি বেশি প্র্যাকটিস করা। কোনো প্র্যাকটিস ছাড়াই যদি আমরা পরীক্ষার হলে যাই, তাহলে আমাদের ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয় 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা প্রশ্নের 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা যদি আমরা ভালো মতন বুঝি, তাহলে বর্গমূল সম্বন্ধে আমাদের একটা বড় ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। খেয়াল করো প্রশ্নে কি লেখা আছে। লেখা আছে হচ্ছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা খেয়াল করো, এখন আমরা ধরো আমরা লিখলাম হচ্ছে যে 105। এই 105-এর সাথে কত গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 1 নম্বর বিষয়, 105 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 10 আর 10 গুণ করলে আসতেছে 100। এই 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 11 আর 11 গুণ করলে কত আসতেছে, 121, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 105-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121। তো কত গুণ করলে 101 মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। খেয়াল করো, 105-কে যদি আমরা বিশ্লেষণ করি কত দাঁড়াচ্ছে, 5 দ্বারা যদি ভাগ করি, 5 দোকানে 10 আর 5 একে 5, আবার 3 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসতেছে, 3 7 21। খেয়াল করো এখানে 5 3 7 সবই জোড়াবিহীন, তাই তো, 5 3 7 সবই হচ্ছে জোড়াবিহীন। এখন খেয়াল করো এর মানে কি, এর মানে এর সাথে, বা আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এখানে বলছে কত গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে পূর্ণবর্গ করতে হলে আমাদের আরেকটা 7 লাগবে, আরেকটা 3 লাগবে, আরেকটা কি লাগবে, 5 লাগবে। অর্থাৎ এই পুরো 105 গুণ করতে হবে যে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা করতে হবে। তো নিকটস্থ পূর্ণবর্গ করতে গেলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে 16, তাই না। আর এমনিতে পূর্ণবর্গ করতে গেলে 105-কে পূর্ণবর্গ করতে গেলে আবার 105-ই গুণ করতে হবে, কারণ 105 গুণ 105 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন খেয়াল করো এখানে বলছে 147-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, 147-কে যদি আমরা মৌলিক গুণনীয়ক করি, তাহলে 4 আর 1 5, 5 আর 7 হচ্ছে 12, তার মানে 3 দ্বারা ভাগ যাবে, 3 4 12, আর কত থাকতেছে 2 আর 7 মানে 9, আর এখানে 7 গুণ 7। খেয়াল করো 147-কে আমরা কি লিখতে পারি, 147 সমান হচ্ছে, দেখো এইমাত্র আমরা যেটা বের করলাম, একটা 3 গুণ 7 গুণ 7, এইটা গুণ করলে কত আসতেছে,
47 আসতেছে। খেয়াল করো 7 হচ্ছে জোড়া, কিন্তু 3 হচ্ছে কি জোড়া বিহীন। এখানে খেয়াল করো, এখানে 3 জোড়া বিহীন, যেহেতু 147 পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাই 3 কি গুণ করলে সংখ্যাটি কি পূর্ণবর্গ হবে। খেয়াল করো এই জায়গাটাতে যদি আমরা দেখো, এই জায়গাটাতে যদি এই যেখানে কি আছে 3 গুণ 7 গুণ 7, এর সাথে যদি আমরা একটা 3 গুণ করি, তাহলে খেয়াল করো এখানে আসতেছে কত 7 7 49, আর 3 49 কত 147। 147কে যদি আমরা 3 দ্বারা গুণ করি কত আসছে, যদি আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নেই, যে 147 গুণ হচ্ছে 3 মানে 441। এখন দেখো 441 একটি কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 441-এর বর্গমূল কত, এখান থেকে এই দুইটা 3-এর থেকে একটা 3 নেব, দুইটা 7-এর থেকে একটা 7 নেব, মানে হচ্ছে 21। 21 গুণ 21 হচ্ছে গিয়ে 441। অর্থাৎ এই যে প্রথম প্রশ্ন, আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে এরকম আমরা মৌলিক গুণনীয়ক বের করব। মৌলিক গুণনীয়ক, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়ক বের করা। তারপরে কি কাজ, তারপর হবে তারপর জোড়াবিহীন ক্ষুদ্রতম সংখ্যাই হবে কি কোন সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে কি হবে, তারপর জোড়াবিহীন ক্ষুদ্রতম সংখ্যাই হবে কি নির্ণয় সংখ্যা। যেমন এখানে সুতরাং নির্ণয় সংখ্যা 3। দেখো কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এর সাথে 3 গুণ করলে। তাহলে চলো আমরা এখন খ নাম্বারটা করি। খ নাম্বার অঙ্কটা যদি দেখি, 384-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আগেই বলে রাখি, আমরা ইতিমধ্যে ধারণা হয়ে গেছে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে গিয়ে যেটার বর্গমূল হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে রুট করলে 3 আসবে, এখানে কোনো ভগ্নাংশ আসতেছে না। আবার 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16কে বর্গমূল করলে 4 আসবে, 4 একটা কি স্বাভাবিক সংখ্যা। তো এখন খ নাম্বার হচ্ছে 384। এখন এই 384-কে যদি আমরা মৌলিক গুণনীয়কে প্রকাশ করি, আমরা লিখি 384-কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করে পাই। তাহলে 384 তাকে যদি 2 দ্বারা ভাগ করি, কি আসতেছে এখানে খেয়াল করো, 2 1 2, হাতে থাকে 1, 1 আর 8 হচ্ছে 18, 18-এর মধ্যে যাচ্ছে 9 দোকানে 18, আর 4-এর মধ্যে 2, 2 দোকানে 4।
আবার যদি 2 দ্বারা ভাগ করি 19-এর ভিতরে যাচ্ছে 9 বার, 9 দোকানে 18, 1 আর 2 থাকে মানে 12, 12 হচ্ছে গিয়ে 6 দোকানে 12। আবার যদি 2 দিয়ে করি 48কে 2 দ্বারা ভাগ করলে 96, 48কে 2 দ্বারা ভাগ করলে 96কে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 48, 48কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। খেয়াল করো তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 384, এটাকে আমরা এখন কি লিখতে পারি, সমান 1 2 3 4 5 6 7, তাই তো? কয়টা আসতেছে 7টা, তাহলে 2 গুণ 2 গুণ 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 গুণ সর্বশেষে আছে একটা 3। খেয়াল করো এখানে এই 2 হচ্ছে জোড়া, এই 2 হচ্ছে জোড়া, এই 2 হচ্ছে জোড়া, এখানে এই 2 হচ্ছে একা, এই 3 হচ্ছে একা। এখানে 2 গুণ 3 বা কি দাঁড়াচ্ছে, 3 আর 2 হচ্ছে 6 জোড়া বিহীন। যেহেতু এখানে সব 2 আর 3 জোড়াবিহীন, যে কোনো একটা জোড়াবিহীনও যদি থাকে তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু 384 পূর্ণ, বা লিখতে পারি সুতরাং, তাই না, যেহেতু জোড়াবিহীন আছে, জোড়াবিহীন মানেই হচ্ছে যে ওই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা না, সুতরাং 384 পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে কি হবে, সুতরাং 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো খুব সহজে আমরা করে ফেললাম, কও করে ফেললাম, খও করে ফেললাম। চলো এখন আমরা গ করি। গ কি দেওয়া আছে, 1470। গয়ে দেওয়া আছে 1470। তো এটাকে আমরা কি লিখতে পারি, 1470কে মৌলিক গুণনীয়ক সংখ্যায় প্রকাশ করে পাই। সেটা কি, এখানে আছে 1470 সমান, এখন আমরা এখানে একটু যে কাজটা করব এটা হচ্ছে এটা, সেটা কি, প্রথমে যদি 2 দ্বারা ভাগ করি কত আসতেছে, 7 দোকানে 14, আর এখানে 70কে 2 দ্বারা ভাগ করলে 35। ওকে, তো যেহেতু সবার শেষে 5 আছে বা বেজোড় আছে, তার মানে 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তো সহজ উপায়, যদি 5 দ্বারা ভাগ করি, 5 একে 5, তাহলে এখানে থাকতেছে কত, 2 আর 3 অর্থাৎ 13, 4 কত, 2 5 একে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 2 আর 3 মানে 23, 23 মানে কত, 4 5 20, 3 আর 5 মানে 7, 47, 147। 7 আর 4 যোগ করলে হচ্ছে 11, 11 1 12, 12কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 147কেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কত আসতেছে এখানে, 3 দ্বারা যদি করি, 3 4 12, 3 9 27, আর এখানে 7 7 49। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে শুধু 7 হচ্ছে জোড়া। তো এখানে 2 গুণ 5 গুণ 3 বা
15 দোকানে 3 5 15, 15 দোকানে 30 জোড়া বিহীন। সুতরাং 1470 পূর্ণ বর্গ সংখ্যা নয়। 30 গুণ করলে বা লিখতে পারি 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। দেখো আমরা গ নাম্বার অঙ্কটাও করে ফেললাম। এই অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, একবার যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। এখন আমরা এই সর্বশেষ ঘ নাম্বার অঙ্কটা করব। দেখো ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে গিয়ে 23,805 এর সাথে কত গুণ করলে আমাদের সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা হচ্ছে আমরা ঘ 23,805 আমরা কি করতে পারি, 23,805 কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করে পাই। দেখো 23805 এটাকে আমরা যদি 5 দ্বারা ভাগ করি কত আসতেছে, এখানে 23-এর মধ্যে যাচ্ছে হলো 4 বার, মানে 4 5 20। তো 23-এর থেকে 20 বাদ দিলে থাকে 3, 3 আর 8 হচ্ছে 38, তার মানে 7 বাদ যাচ্ছে, 5 7 35। 38-এর থেকে 35 বাদ দিলে থাকে 3, 3 আর 0 হচ্ছে 30, 5 6 30, আর এই 5-এর ভিতরে একবার 5 1 5। দেখো মুখে মুখেই কিন্তু আমরা কাজটা করে ফেললাম। এখন আমরা কি কাজটা করতে পারি, এটাকে কত দ্বারা ভাগ আমরা করতে পারি, খেয়াল করো যে 6 আর 1 7, 7 আর 4 হচ্ছে 6 আর 1 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, তার মানে হচ্ছে এটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 যদি নেই, 4-এর ভিতরে 3 যায় একবার, মানে 3 1 3, 1 আর 7 মানে 17, 17-এর ভিতরে যাবে 3 5 15, 2 আর 6, 2 আর 6 মানে 26, তার মানে 3 8 24, হাতে থাকে 2, 2 আর 1 হচ্ছে 21, 3 7 21। এটাও 3 বার যাচ্ছে, বুঝাই যাচ্ছে 3 5 15, 3 দোকানে 6 আর 3 9 27, 529। 529 এটা হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা করতে পারি 23 গুণ 23। এখন খেয়াল করো এখানে লিখতে পারি সুতরাং 23805 সমান, আবার দেখো এখানে একটা প্রশ্ন হচ্ছে 23 কিভাবে করলাম। এই দেখো 529কে আমরা যদি এরকম বর্গমূল করার চেষ্টা করি, 5-এর ভিতরে কতবার যাচ্ছে, 2 বার, কারণ 5-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তার মানে কি 2, 2 গুণ 2 4, এখানে নামলো 1, এই 9 আর 8 নেমে গেল, আর এখানে কত নামলো, 2 দোকানে 4, তাই তো নাকি, ঠিক আছে। তো ও এটা হচ্ছে কি 598 না, এটা হলো 529, এখানে একটা ভুল হয়েছে। দেখো এই যে 529 যে 23 গুণ 23 হয়েছে, এটা কিভাবে হইতে পারে, 529, এখানে 5-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তার মানে 2 দোকানে 4, এখানে 1 নামলো, আর এই 2 আর 9 নেমে গেল, 2 দোকানে 4, তো কত হইতে পারে, এখানে 3 বসতে পারে। তাহলে 3-কে 3 দ্বারা গুণ করলে 9, 3 4 12, তার মানে এখানে 3, এখানে 29। এখন খেয়াল করো এই পুরোটাকে আমরা এখানে কি করতে পারি, 5 গুণ 3 গুণ 3 গুণ 23 গুণ 23, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলো
নিলাম। এখন খেয়াল করো, এখানে 23 জোড়া, 3 আর 3 জোড়া, এই 5 হচ্ছে জোড়াবিহীন। এখানে 5 জোড়া বিহীন, সুতরাং 23,805 পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। দেখো, এই সংখ্যার সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমার মনে হয় তোমরা সবগুলো অঙ্কই বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবা, আমি দরকার হলে নতুন আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো পর্ব 2 এখানেই শেষ করি। প্রথম পর্বে আমরা শুধুমাত্র 1 নাম্বার অঙ্কটা করেছিলাম, দ্বিতীয় পর্বে আমরা 2 ও 3 করলাম। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে ফেসবুক অথবা ইউটিউবের কমেন্টস বক্সে জানাবা, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো আজকে তোমরা থাকো, আগামী লেকচারে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।